জি জি, একটু চালু করছি। ওকে, আজকে দেখো, আজকে হচ্ছে আমরা পড়বো জৈব যৌগের অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক হাইড্রোকার্বন জৈব যৌগ থেকে আমরা সব পড়বো, কোনো সমস্যা নাই। এরপর আবার জৈব যৌগ থেকে ক্লাস নিব, সবই করব। আর হচ্ছে তোমাদের কালকে আমি পড়া দিছিলাম, কালকের পড়া দিছিলাম এবং বলেছিলাম কি, বলেছিলাম যে আমার ক্লাস হওয়ার আগ পর্যন্ত মানে 3টার আগে তোমাদের পড়া শেষ করবা এবং কি গ্রুপে ডান লিখবা। তোমরা কেউ সেটা করো নাই। তোমরা কেউ আমাকে আপডেট দাও নাই যে তোমাদের পড়া কি শেষ হয়েছে নাকি শেষ হয় নাই, এরকম কোনো কিছু বলো নাই। নেক্সট টাইম থেকে যেন এরকম না হয়। তোমরা হচ্ছে কি এই 2-3 জন ক্লাস করতেছো, 3 জন ক্লাস করতেছো মোটামুটি, আর বাকিরা হচ্ছে এখনো শুরু করে নাই। তো বাকিদের সাথে আমার কথা হয় নাই, বাকিদের কথা আমি জানি না। কিন্তু তোমাদের সবাইকে চান্স পেতে হবে, যারা ক্লাস করবে তাদের সবাইকেই চান্স পেতে হবে কাল থেকে, যেন এই ভুল আর না হয়। ওকে, দেখো, অ্যারোমেটিক, অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধি। যদিও পরীক্ষায় আসে না, তারপরও মাথায় রাখো, অ্যারোমেটিক শব্দের অর্থ কি? সুগন্ধি। ওকে, এরপর দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় কি? অ্যারিন। অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে কি বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যারিন। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাদের বলে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন তাদেরকে বলে, তাদের কি বেনজিন অথবা বেনজিন সদৃশ যৌগ আছে। বেনজিন অথবা কি বেনজিন সদৃশ যৌগ আছে, তাদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এরপর দেখো, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন যৌগে কি হয়? বেনজিনের কাঠামো থাকে, অর্থাৎ বেনজিন সদৃশ যৌগ থাকে, সেটাই হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, এখন দেখো বেনজিনের জাতকগুলো কি কি হতে পারে। বেনজিন থাকতে পারে, বেনজিনের জাতক ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, এগুলো সবগুলোই কি, সবগুলোই হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ওকে, এখন এই অ্যারোমেটিক যৌগের কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? এরা হচ্ছে কি বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এরপরে কি, এরপরে হচ্ছে রেজোনেন্স কাঠামো দেয়। এরা কি করে? রেজোনেন্স কাঠামো দেয়। এরপর কি করে? প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এগুলো যেহেতু আসে না খুব একটা, শুধুমাত্র একবার করে একটু পড়ে রাখবা। এরপর কি স্থায়িত্ব, সঞ্চালনশীল পাই ইলেকট্রন দেয়, এই কথাটা মাথায় রাখবা যে সঞ্চালনশীল কি করে পাই ইলেকট্রন দেয়, রেজোনেন্স কাঠামো দেয়, আর কি করে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। এই 3টা কথা মাথায় রাখবা। ওকে, এরা কি করে? অ্যারোমেটিক হাইড্রোকার্বন মনে রাখবা, এরা কি করে না, এরা হচ্ছে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। অর্থাৎ অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি হয় না, সংযোজন বিক্রিয়া দেয় না। ওকে, এরা কি করে? এরা হচ্ছে এই হাইড্রোজেন, হ্যালোজেন এবং ওজোনের ওজনের সাথে কি করে, ও3-র সাথে এরা কি করে সংযোজন বিক্রিয়া দেয়। কিন্তু এটা হচ্ছে কি বিশেষ শর্তে, এটা হচ্ছে বিশেষ শর্তে। কিন্তু দেখো এরা কি করে, এরা কিন্তু HX, HOX এবং সালফিউরিক অ্যাসিডের সাথে কি করে না, সংযোজন বিক্রিয়া দেয় না। এই কথাগুলো একটু মাথায় রাখো, বোঝার কোনো কিছুই নাই। পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো আমি বলে দেবো যে এখান থেকে আসলে প্রশ্ন আসবে। ওকে, এরপর দেখো হাকেল তত্ত্ব। হাকেল তত্ত্বটা আসলে কি, এত কিছু বোঝার দরকার নেই, এখান থেকে মনে রাখবা 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে। কোথায়? হাকেল তত্ত্বে থাকে। হাকেল তত্ত্বের নিয়মই হচ্ছে কি 4n+2 সংখ্যক সঞ্চরণশীল কি থাকবে, পাই ইলেকট্রন থাকবে, সিগমা না কিন্তু পাই ইলেকট্রন। ওকে, যেমন কি দেখো, এই নীতি অনুসারে কি করে সাইক্লোপ্রোপিন আয়ন, বেনজিন, ফিউরান, ন্যাপথালিন অ্যারোমেটিক যৌগ, 1,3-সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ নয়। এই কথাটা মাথায় রাখবা যে কোনটা অ্যারোমেটিক যৌগ নয়। অ্যারোমেটিক যৌগ নয় হচ্ছে 1,3-সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ নয়। আর এইগুলো কি, এইগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সাইক্লোপ্রোপিন, বেনজিন, ফিউরান, ন্যাপথালিন এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে
অ্যারোমেটিক যৌগ। পরীক্ষায় আসে কোনটি অ্যারোমেটিক যৌগ বা কোনটি অ্যারোমেটিক যৌগ নয়, এগুলো পরীক্ষায় আসে যে কোনটি অ্যারোমেটিক যৌগ, কোনটি অ্যারোমেটিক যৌগ নয়। ওকে। এরপরে দেখো, এইখানে কিছু নিয়ম দিছে, কিছু সূত্র দিছে যে অ্যারোমেটিক যৌগ এটা কি অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ না। এই জন্য কিছু সূত্র দিছে, যেমন হচ্ছে কি x-1 বাই হচ্ছে 2। এখন এই এক্সটা কি, এক্সটা হচ্ছে পাই বন্ধন সংখ্যা বা দ্বিবন্ধন সংখ্যা। এক্সটা কি, এক্সটা হচ্ছে পাই বন্ধন সংখ্যা বা দ্বিবন্ধন সংখ্যা। এনটা কি, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এন হচ্ছে কি পূর্ণ সংখ্যা। ওকে। এন এর মান মনে রাখবা, এন যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি হবে, অ্যারোমেটিক যৌগ। আর এন এর মান যদি ভগ্নাংশ হয় তাহলে কি হবে, ওইটা অ্যারোমেটিক যৌগ নয়। এ কথা এই সূত্র থেকে মাথায় রাখবা যে এই সূত্র দিয়ে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে কি হবে, অ্যারোমেটিক যৌগ। আর পূর্ণ সংখ্যা না আসলে কি হবে, অ্যারোমেটিক যৌগ নয়। যেমন দেখো, এখানে এক্সটা কি, এক্সটা মাথায় রাখবে সর্বদা। এক্সটা কি, এক্সটা হচ্ছে পাই বন্ধন সংখ্যা বা দ্বিবন্ধন সংখ্যা। যেমন দেখো, বেনজিন, বেনজিনের ক্ষেত্রে দেখো, এই বেনজিন কি অ্যারোমেটিক যৌগ নাকি অ্যারোমেটিক যৌগ না। বেনজিন অবশ্যই অ্যারোমেটিক যৌগ। কিন্তু এই সূত্র দিয়ে আমরা যদি করি, দেখো বেনজিনে কি থাকে, পাই বন্ধন থাকে কয়টা দেখো তো। বেনজিনে পাই বন্ধন বা দ্বিবন্ধন থাকে কয়টা, পাই বন্ধন থাকে তিনটা। দেখো এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা। তাহলে পাই বন্ধন থাকে কয়টা, তিনটা। আবার যেখানে পাই বন্ধন, পাই বন্ধন যদি তিনটা থাকে তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কত, 3 দুগুণে 6টি। 3 দুগুণে 6টি পাই ইলেকট্রন সংখ্যা সর্বদা 2 দ্বারা গুণ হবে। এখানে বন্ধন, পাই বন্ধন আছে 3টি, কিন্তু পাই ইলেকট্রন কতগুলা, পাই ইলেকট্রন হচ্ছে 6টি। এখন দেখো, এই সূত্র অনুযায়ী 4n+2, এই সূত্র অনুযায়ী যদি আমরা করি তাহলে 4 আর এন কি, এন হচ্ছে, এই এন এর মানটাই আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখো 4n+2 আর পাই ইলেকট্রন সংখ্যা, পাই ইলেকট্রন সংখ্যা কত, এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টি। এখানে পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে কতটি, 6টি। তাহলে দেখো, এটাকে যদি আমরা এই দুইটা যদি এই পাশে আনি তাহলে কত হয়, 6 থেকে 2 বাদ গেলে 4, আর 4-এর সাথে 4 ভাগ দিয়ে কত হয়, এন এর মান হয় 1। দেখো এন এর মান পূর্ণ সংখ্যা আসছে, 1 একটা কি পূর্ণ সংখ্যা। তার মানে কি, এই বেনজিনটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। বেনজিনটা হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। একইভাবে দেখো, এই সূত্র দিয়ে যদি আমরা করি n = x-1/2, তাহলে দেখো এখন এক্স কত, এক্স হচ্ছে পাই বন্ধন সংখ্যা। দেখো বেনজিনে পাই বন্ধন কতটি আছে, 3টি আছে পাই বন্ধন। তার মানে কি 3-1 বাই হচ্ছে কত, 2। তার মানে কি দেখো, এটারও 1 পাইছি, তার মানে কি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হলে কি হবে, পূর্ণ সংখ্যা হলে হবে অ্যারোমেটিক যৌগ। আর দেখো 1,3-সাইক্লোবিউটাডাইন অ্যারোমেটিক যৌগ নয় কেন, এই যে 1,3-সাইক্লোবিউটাডাইনের সংকেত এইটা। এদের কি আছে, এদের হচ্ছে 2টি পাই বন্ধন আছে। দেখো এই যে একটা, এই যে একটা, এই 2টা পাই বন্ধন আছে। 2 থেকে 1 বাদ গেলে কত থাকে, 1। আর নিচে কত, 2। তার মানে কত, হাফ। এটার অ্যান্সার কত হয়েছে, হাফ। তার মানে কি ভগ্নাংশ না, ভগ্নাংশ থাকার কারণে কি হয়, এই 1,3-সাইক্লোবিউটাডাইন হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ নয়। একইভাবে অ্যান্থ্রাসিন এর ক্ষেত্রে দেখো, এখানে দেখো তো পাই বন্ধন আছে কয়টা দেখো তো, একটা, দুটো, তিনটা, চারটা, 5, 6, 7। তার মানে কি এখানে পাই বন্ধন আছে কয়টি, 7টি। এবং পাই ইলেকট্রন কতটি, 7 দুগুণে 14টি। পাই ইলেকট্রন কত, 7 দুগুণে 14টি। তাহলে এই সূত্র অনুসারে যদি আমরা করি 4n+2 = পাই ইলেকট্রনের সংখ্যা, তাহলে কি হবে, 4n+2 পাই ইলেকট্রন সংখ্যা কত, 7 দুগুণে 14, এই 14। ক্যালকুলেশন করে কত হয়েছে, 3 হয়েছে। তার মানে কি 3 একটি পূর্ণ সংখ্যা। তার মানে এই অ্যান্থ্রাসিন হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। তোমরা এই নিয়মটাও মনে রাখবা। আবার হচ্ছে কি,
এক্সাম হলে তাড়াতাড়ি করার জন্য এই কয়েকটা, এগুলো পরীক্ষা হলে এগুলাই দিবে, বেশি জটিল দিবে না, এগুলাই দিবে। এই কয়েকটা মনে রাখবা, যে বেনজিন, অ্যানথ্রাসিন, ন্যাপথালিন, থায়োফিন, এই চারটা কি, এই চারটি হচ্ছে কি অ্যারোমেটিক যৌগ। এবং এই 1,3-সাইক্লোবিউটারাইন কি অ্যারোমেটিক যৌগ নয়। শেষ। ওকে। এরপর দেখো এই যে ফিউরান দিচ্ছে, পিরিডিন, পাইরল, এগুলো কি অ্যারোমেটিক যৌগ। এবং অ্যারোমেটিক যৌগ নয় কোনটি, কোনগুলো? এই যে সাইক্লোপেন্টাডাইন, যেগুলো হচ্ছে নামগুলো একটু কঠিন, ওগুলোই দেখবা যে কি অ্যারোমেটিক যৌগ নয়। ওকে। দেখো, পাই ইলেকট্রন সংখ্যা নির্ণয়, যেটা আমি একটু আগে বললাম। বেনজিনের কি আছে? তিনটি দ্বিবন্ধন আছে। বেনজিনের হচ্ছে কি, বলো বলো। তিনটি দ্বিবন্ধন আছে। তাহলে তিনটি দ্বিবন্ধন আছে মানে কত? 3 × 6। এই যে ইলেকট্রন বের করার সংখ্যা হচ্ছে, তার সাথে বন্ধনের সাথে 2 গুণ হবে, 3 × 6। এই যে পাই ইলেকট্রন সংখ্যা কত? 6। তাহলে বেনজিনের বন্ধন সংখ্যা হচ্ছে তিনটি, কিন্তু বেনজিনের পাই ইলেকট্রন সংখ্যা কত? পাই ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6। ওকে। ফিউরানের পাই ইলেকট্রনের হিসাব বলেন। কই ফিউরান কই? ওকে। দেখো, এখানে ফিউরানে কি আছে? 2 জোড়া কি আছে এখানে, কি লন পেয়ার আছে না? লন পেয়ার, লন পেয়ার ইলেকট্রন আছে। এগুলো কি করে রেজোনেন্সে অংশ নেয়? এগুলো কি করে রেজোনেন্সে অংশ নেয়? এখানে দেখো, এই যে একটা দ্বিবন্ধন, আর এই যে একটা দ্বিবন্ধন, কয়টা হলো? দুটো দ্বিবন্ধন, আর এইখানে একটা দ্বিবন্ধন আছে, তার মানে হচ্ছে তিনটি। এখানে বন্ধন আছে তিনটি। আর এই তিনটি কারণে কি হয়, এখানে হচ্ছে পাই ইলেকট্রন সংখ্যা কত? 6। আর এই সূত্রের সাহায্যে করলে এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা আসে। তাহলে পূর্ণ সংখ্যা আসলে হবে কত? পূর্ণ সংখ্যা হলে অ্যারোমেটিক যৌগ। একইভাবে দেখো, এই পিরিডিন, এই পিরিডিন এখানে দেখো, পিরিডিনও সেম কথা। এখানে কি বলছো, এই যে এটা ভুল দিছে দেখো, যে লন পেয়ার ইলেকট্রন রেজোনেন্সে অংশ নেয় না। এটা এটা ভুল দিছে, যে অংশ নেয় না, অংশ নেয়। এই দেখো এখানেও হচ্ছে কি এক জোড়া লন পেয়ার আছে, এখানেও দেখো লন পেয়ার ইলেকট্রন আছে। তার মানে হচ্ছে কি, এখানেও হচ্ছে তিনটা বন্ধন, এটা এখানেও তিনটা পাই বন্ধন। এখানে হচ্ছে কয়টা? এখানে দুইটা পাই বন্ধন। এখানেও দুইটা পাই বন্ধন। এখানেও দুইটা পাই বন্ধন। এই যে এইখানে একটা থাকবে, এই যে এখানে একটা থাকবে, দুটো পাই বন্ধন। এখানেও দুটো পাই বন্ধন। এখানে তিনটি, দেখো তিনটি কেন, এই দেখো এই যে এখানে লন পেয়ার ইলেকট্রন আছে, দেখছো? বুঝতে পারছো? একটু উপরে যাবেন। উপরে কোথায়? বলো বলো, দ্রুত বলো। ওকে। 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 এরপর দেখো, বেনজিনের ব্যবহার আসে না, তারপরেও একবার করে পড়ে রাখবা কি কি। একটা হচ্ছে কি অক্টেন নাম্বার বৃদ্ধি করে, বিস্ফোরক প্রস্তুতি করে, রেশম ও পশমের, এটা পড়বা। রেশম ও পশমের ডাই ওয়াশিং হিসেবে ব্যবহার করা হয়, বিকারক হিসেবে ব্যবহার করা হয়। বেনজিনের ব্যবহার আসলে এই যে এটা আসবে, রেশম ও পশমের ডাই ওয়াশিং করতে ব্যবহৃত হয়। ওকে। এরপর দেখো, বেনজিন প্রস্তুতি। এই এই বিক্রিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যেগুলো, যে বিক্রিয়াগুলো বলবো সেই বিক্রিয়াগুলোই শুধুমাত্র করবা। ওকে। দেখো, বেনজিন ডায়াজোনিয়াম যৌগ। এখান থেকে তোমাদের বিক্রিয়া মুখস্থ করতে হবে না, শুধুমাত্র বিক্রিয়াগুলো চিনে রাখবা, যে এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে। ওকে। দেখো, ডায়াজোনিয়াম ডায়াজোনিয়াম যৌগ থেকে কি করা হয়? H3PO2, পানি, আর হচ্ছে কি Cu+ থেকে হয় কি বেনজিন উৎপন্ন হয়। এখন দেখো, প্রভাবক তাপমাত্রা মুখস্থ করব। মুখস্থ না, তুমি হচ্ছে বিক্রিয়া চিনে রাখবা। এখন তুমি মুখস্থ করো, বা এমন ভাবে তুমি হচ্ছে পড়বা যাতে হচ্ছে কি
তুমি দেখলে বুঝো যে হ্যাঁ এটা আমি পড়ছি, এটা এইখানে, এটা এইখানে। ওকে। প্রভাবক, তাপমাত্রা, এগুলো হচ্ছে মুখস্থ রাখা জরুরি না। তুমি হচ্ছে বিক্রিয়া চিনে রাখবা, তোমার কথা হচ্ছে চিনা, যে তুমি পরীক্ষায় প্রশ্ন দেখলে যাতে চিনতে পারো হ্যাঁ এটা এখান থেকে আসছে। ওকে। ভাইয়া, রিয়াক্টেন্ট প্রোডাক্ট মনে থাকে কিন্তু প্রভাবক গুলাই ফেলি, প্রভাবক গুলাই ফেলি। এখান থেকে এত কঠিন আসবে না, একদম যে পড়তে হবে এরকম না। যেগুলো হচ্ছে আমি আমি বলে দিব, প্রশ্নগুলো সলভ করে দিব। ওকে। এখান থেকে দেখো, ফেনল, ফেনল, ফেনল থেকে কি হয়? এই যে জিঙ্ক, জিঙ্কের সাহায্যে কি হয়, জিঙ্ক প্রভাবের সাহায্যে কি উৎপন্ন হয়? ফেনল আর জিঙ্ক মিলে বেনজিন উৎপন্ন করে। শেষ। এইভাবে মনে রাখবা, আর কোনো কিছু দরকার নেই। বেশি বুঝতে গেলে দেখবা যে এটা নিয়েই তোমার হচ্ছে সময় নষ্ট হবে, বাকিগুলো পড়তে পারবা না। ওকে। আর যেগুলো বলতেছি শুধুমাত্র সেগুলোই পড়বা বিক্রিয়া। এরপরে দেখো, অ্যালকাইন থেকে, অ্যালকাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ। অ্যালকাইন, অ্যালকাইন থেকে কি থাকবে? একটা আয়রন থাকবে। আর কি থাকবে? 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এখান থেকে কি উৎপন্ন হয়? এখান থেকে মনে রাখবা, এই যে এটা মনে রাখার দরকার নেই। এই ফালতু জিনিস মনে রাখার কোনো দরকার নেই। মনে রাখবা এর উপস্থিতি কি উৎপন্ন হয়, শুধুমাত্র পড়ে রাখবা। শুধুমাত্র কি করবা? পড়ে রাখবা। ওকে। সরাসরি মনে রাখবা এখান থেকে কি উৎপন্ন হয়, সরাসরি বেনজিন উৎপন্ন হয়। শেষ। আর এগুলো আমি পরবর্তীতে আবার ক্লাস নেব, এই বিক্রিয়াগুলোর জন্য পরবর্তীতে আবার ক্লাস নেব বোর্ডে, ওই সময় আবার ভালোভাবে বুঝাবো। একটু উপরে উঠান। হ্যাঁ উঠালাম, কি উপরে কি? শুধুমাত্র মনে রাখবা যে এই বেনজিনটা আসলে কোন কোন জিনিস থেকে প্রস্তুত করা যায়। দেখো, প্রথম জিনিস, ডায়াজোনিয়াম যৌগ থেকে বেনজিন প্রস্তুত করা যায়। ডায়াজোনিয়াম যৌগ, ডায়াজোনিয়াম যৌগ কোনটা হয় দেখো, এই যে একটা বেনজিন থাকবে, এই যে N2Cl, এটা দ্বারা বোঝায় ডায়াজোনিয়াম যৌগ। এরপর দেখো ফেনল, একটা বেনজিন থাকবে, উপরে একটা কি থাকবে? OH থাকবে, অর্থপ্যারা নির্দেশকে একটা কি থাকবে? OH থাকবে। এটা দ্বারা বোঝায় হচ্ছে কি? ফেনল। তাহলে কি, ফেনল থেকে বেনজিন উৎপন্ন হয়। আমি যদি তোমাকে বলি যে বেনজিন কোথা থেকে, কোন কোন জায়গা থেকে উৎপন্ন করা যায়, তাহলে কি, এক নম্বর হচ্ছে ডায়াজোনিয়াম যৌগ থেকে, ফেনল থেকে, তারপরে কি, অ্যালকাইন থেকে, অ্যালকাইন থেকে। শেষ। এরপরে কি, টোলুইন থেকে, অ্যালকাইন থেকে, এরপর কি, টোলুইন থেকে, টোলুইন। একটা বেনজিন থাকবে, তার উপর কি থাকবে? CH3, CH3 দ্বারা বোঝায় হচ্ছে কি? টোলুইন। ওকে। এটাকে বলা হয় মিথাইল বেনজিন বা টোলুইন। এখানে কি কি প্রভাবক থাকবে, এই প্রভাবকগুলোর নামগুলো মনে রাখবা। একটা হাইড্রোজেন থাকবে, প্লাটিনাম থাকবে, অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। এক্ষেত্রে কি হবে? এই টোলুইন থেকে বেনজিন উৎপন্ন হবে। কথা কি বোঝা গেছে? তোমার যে একদম গভীরভাবে বুঝতে হবে এরকম কোনো কিছু না, গভীরভাবে বুঝতে গেলেই মারা খাবা, কারণ এখানে সময় কম। আর তোমাকে পরীক্ষায় একদম যে এই বিক্রিয়ার গভীর থেকে প্রশ্ন করবে এমন না। আর একটু পর আমি প্রশ্ন সলভ করাবো, তখন হচ্ছে বুঝতে পারবা, আরো আরো ভালোভাবে বুঝতে পারবা। ওকে। এরপর দেখো, এই বেনজিন থেকে আসলে কি কি উৎপন্ন করা যায়। এতক্ষণ তো আমরা শিখলাম কি, কোন কোন জায়গা থেকে আমরা বেনজিন তৈরি করতে পারি। এখন এই বেনজিন থেকে আবার কি কি তৈরি করা যায়। বেনজিন থেকে মনে রাখবা কি তৈরি করা যায়, ক্লোরোবেনজিন তৈরি করা যায়। কিভাবে ক্লোরোবেনজিন তৈরি করা যায়? একটা ক্লোরিন থাকবে, আয়রন প্রভাবক থাকবে। শেষ। বেনজিন থাকবে, বেনজিন থেকে কি করা যায়? ক্লোরোবেনজিন তৈরি করা যায়। এক্ষেত্রে কি থাকবে? একটা ক্লোরিন থাকবে আর আয়রন প্রভাবক থাকবে। দেখো এই ক্লোরিনটা এইখানে গেছে, দেখো এই ক্লোরিনটা এখানে, ক্লোরিন কয়টা আছে এখানে? ক্লোরিন আছে দুইটা, দুইটা আছে। এখান থেকে একটা ক্লোরিন বেনজিনে এইখানে গেছে। এখন এইখান থেকে কি, এখানে তো ক্লোরিন এমনি এমনি বসে নাই, এখানে কি আছে? একটা হাইড্রোজেন আছে। সেই হাইড্রোজেনটা কি করছে? সেই হাইড্রোজেনটা এখান থেকে সরে গেছে, এখান থেকে হাইড্রোজেনটা সরে গেছে। আর এখানে কি আছে? এখানে একটা ক্লোরিন ছিল, সেই ক্লোরিনটা কি করছে? হাইড্রোজেনের সাথে বসছে। দেখো HCl, এই যে সেই HClটা এই যে এখানে। ওকে। এরপর দেখো, এরপরে কি, এই ক্লোরিনই থাকবে, কিন্তু এখানে কি হবে? আয়রন প্রভাবক না থেকে কি থাকবে? সূর্যালোক থাকবে, অর্থাৎ ইউভি রশ্মি থাকবে, ইউভি রশ্মি থাকবে। তখন কি হবে? তখন এই বেনজিনের 6 হাতেই 6টা ক্লোরিন যুক্ত হবে। অর্থাৎ 6 হাতে কি হবে? ক্লোরিন যুক্ত হবে। তখন এটার নাম হবে কি? বেনজিন হেক্সা ক্লোরাইড, বেনজিন হেক্সা ক্লোরাইড, বা হচ্ছে গ্যামাক্সিন, গ্যামাক্সিন।
পরীক্ষা এরকম আসে যে গ্যামাক্সিনের সংকেত কোনটি, তো পারবা না। বেনজিন হেক্সাক্লোরাইড যেখানে থাকবে সেটা হচ্ছে কি গ্যামাক্সিন। আর হচ্ছে কি সয়ানো এইচ সেল উৎপন্ন হয়। এইগুলো মুখস্থ করে রাখার কোনো দরকার নাই, এইগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই। তোমার মেইন পয়েন্ট কি? মেইন পয়েন্ট হচ্ছে বেনজিন, বেনজিন থেকে কি উৎপন্ন হয়েছে? প্রথমটা হচ্ছে ক্লোরোবেনজিন, আর এটা কি? বেনজিন থেকে উৎপন্ন হয়েছে কি বেনজিন হেক্সাক্লোরাইড বা গ্যামাক্সিন। এক্ষেত্রে প্রভাবক হিসেবে কাজ করছে কি ক্লোরিন আছে, আর হচ্ছে কি সূর্যালোক। শেষ। ওকে। এরপরে দেখো অনার্দ্র আয়রন ক্লোরাইড। দেখো এগুলো কিন্তু সেম, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, কিন্তু নিচে দেখো এখানে আছে অনার্দ্র আয়রন ক্লোরাইড। হ্যাঁ, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড, অনার্দ্র ফেরিক ক্লোরাইড। দেখো এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, কিন্তু নিচের ক্ষেত্রে কি প্রভাবগুলো ভিন্ন। এই ক্ষেত্রে কি উৎপন্ন হয়েছে? এই ক্ষেত্রে উৎপন্ন হয়েছে কি হেক্সা ক্লোরো বেনজিন, হেক্সা ক্লোরো বেনজিন, হেক্সা ক্লোরো বেনজিন। সেম, কিন্তু এটার নাম হচ্ছে কি ভিন্ন। ভিন্ন, সেম জিনিস, এটার নাম হচ্ছে ভিন্ন দিয়েছে, কোনো সমস্যা নেই। ওকে। এরপরে দেখো খুবই ইম্পর্টেন্ট এটা যে, এটাও পড়বা, খুবই ইম্পর্টেন্ট কি দেখো বেনজিন থেকে কি উৎপন্ন হয়? বেনজিন থেকে উৎপন্ন হয় হচ্ছে নাইট্রোবেনজিন। আহ বেনজিন থেকে কি উৎপন্ন হয়? নাইট্রোবেনজিন। তারপর হচ্ছে কি বেনজিন সালফোনিক অ্যাসিড। দেখো বেনজিন থেকে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করার ক্ষেত্রে কি 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 আসলে ঘটবে? এখানে একটা নাইট্রিক অ্যাসিড থাকবে, গাঢ় নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে, মনে রাখবা। শেষ। গাঢ় নাইট্রিক অ্যাসিড থাকবে, গাঢ় সালফিউরিক অ্যাসিড থাকবে। এক্ষেত্রে কি উৎপন্ন হবে দেখো এখান থেকে নাইট্রোবেনজিনের সংকেত কি? নাইট্রোবেনজিনের সংকেত হচ্ছে NO2। NO2 একটা বেনজিন থাকবে, তার সাথে কি থাকবে? NO2 থাকবে। এখন তুমি যদি নাইট্রোবেনজিনের সংকেত না জানো, না পারো, তাহলে কিন্তু হবে না। নাইট্রোবেনজিন কিরকম দেখতে, সংকেত কি, এটা মনে রাখতে হবে। সংকেত কি দেখো, সংকেত হচ্ছে এটা, এটা মনে রাখলেই হবে যে নাইট্রোবেনজিন হচ্ছে এরকম। এরপর আমি যদি বলি বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত কি, তখন তোমাকে এটা অবশ্যই মনে রাখতে হবে বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত কি। এখন এইখান থেকে কি হয়েছে শুধুমাত্র মনে রাখবা সালফিউরিক অ্যাসিড থাকবো, শুধুমাত্র সালফিউরিক অ্যাসিড। বেনজিন থেকে এই বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করতে কি কি লাগবে? সালফিউরিক অ্যাসিড লাগবে। শেষ। এরপর দেখো টোলুইন, বেনজিন থেকে কি উৎপন্ন হয়? টোলুইন উৎপন্ন হয়। আমরা একটু আগে কি দেখছি? একটু আগে দেখছি টোলুইন থেকে কিভাবে বেনজিন উৎপন্ন হয়। আবার দেখো বেনজিন থেকেও টোলুইন প্রস্তুত করা যায়, তাহলে কি খুবই গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কি কি থাকে? মিথাইল ক্লোরাইড থাকে, মিথাইল ক্লোরাইড, আর কি থাকে? অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। বেনজিন থেকে টোলুইন। পারবা না? একটু কমেন্টে জানাও। কমেন্ট তো না, মিটিং মিটিং চ্যাটে জানাও। ওকে, ওকে, ওকে। এরপরে দেখো এখান থেকে আর পড়বা হচ্ছে, হ্যাঁ, এখান থেকে দেখো এই বেনজিন, এই বেনজিন থেকে কি উৎপন্ন হয়? দেখো এখানে হচ্ছে কি তিনটা ওজোন আছে। ওজোন, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইড। মাঝখানের এটারে, এটা মনে রাখার কোনো দরকার নাই। এবং কি আছে? পানি, পানি। এখান থেকে কি উৎপন্ন হয়েছে? গ্লাইঅক্সাল। এখন আমি যদি তোমাকে বলি গ্লাইঅক্সালের সংকেত কি, তুমি যদি না জানো তাহলে কি পারবা? পারবা না। গ্লাইঅক্সালের সংকেত হচ্ছে কি দিয়েই দিছে সিএইচও, 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 CH, গ্লাইঅক্সাল। অর্থাৎ বেনজিন থেকে গ্লাইঅক্সাল প্রস্তুত করা যায়। ওকে, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই, এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। যেগুলো হচ্ছে দাগিয়ে দিছি এগুলোই হচ্ছে পড়বা। আর হচ্ছে এই ভিডিওটা আমি ইউটিউবে দিয়ে দিব, ইউটিউব থেকে আবার ভিডিও দেখতে পারবা, কোনো সমস্যা নেই, পরবর্তীতে ভিডিও দেখেও দাগাতে পারবা। ওকে। ওকে, দেখো দস্তার গুঁড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি পাওয়া যায়? দেখো এই প্রশ্নটা কিভাবে পারবা, দেখো কিভাবে পারবা। দেখো দস্তা তার মানে কি জিঙ্ক, দস্তা বলছে তার মানে কি জিঙ্ক, তাই না? জিঙ্ক, আর কি বলছে? ফেনল বলছে। তাহলে জিঙ্ক আর ফেনল দেখো তো উপরে পড়ছে কিনা। দেখো তো এই যে জিঙ্ক আছে, হ্যাঁ হ্যাঁ করে দেবো, আজকের থেকে করে দেবো। দেখো জিঙ্ক আছে, আর হচ্ছে কি আছে? ফেনল আছে। প্রশ্নে কি বলছে? দস্তার গুঁড়ার সাথে ফেনলকে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? তাহলে দেখো, দেখো তো ফেনল আছে, জিঙ্ক আছে, এগুলোকে নিচে উত্তপ্ত করলে কি উৎপন্ন হয়? বেনজিন উৎপন্ন হয়। দেখছো? এটাই হচ্ছে বিক্রিয়া।
রাখার কোনো দরকার নাই। মূল মূল জিনিসটা হচ্ছে আসলে মনে রাখবা, মূল জিনিসটা মনে রাখবা। দেখো, দস্তার গুঁড়ার সাথে ফেনল উত্তপ্ত করলে কি পাওয়া যায়? এই যে বেনজিন পাওয়া যায়, C6H6। ওকে, এরপরে দেখো, বলছি কি, বেনজিনের একটি সমগোত্রকের নাম লেখো। বেনজিনের একটি সমগোত্রকের নাম কি? এই জাইলিন সমগোত্রক পড়াইছি। ওকে, ওপরে ওই জিনিসগুলো যদি পড়ো দেখো পারবা। এরপর দেখো, একটা কি আছে? ক্লোরিন আছে, ক্লোরিন। তারপরে কি আছে? সোডিয়াম আছে। তারপরে কি? মিথাইল ক্লোরাইড। তারপরে কি? শুষ্ক ইথার। এখন এইখানে কি হবে? এইখানে কি হবে সেটাই বলছে এখন। এইখানে কি হবে বুঝার একটা সহজ উপায় আছে, দেখো। এইখানেও ক্লোরিন আছে, এইখানেও ক্লোরিন আছে, তাই না? এখন দেখো, এইখান থেকে এইটা যাবে এইখানে, আর এই ক্লোরিনটা সরে যাবে, সরে যায় কার সাথে যাবে? এই সোডিয়ামের সাথে যাবে। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি এই থ্রি, এই CH3টা যদি বেনজিনের মাথায় দেয় তাহলে কি উৎপন্ন হয়? টলুইন উৎপন্ন হয় না? দেখো তো, এইখানে অপশনগুলো দেখো, অপশনগুলো দেখলেও বোঝা যায়। এর ব্যাখ্যাটা যদি পড়ি আমরা, শুষ্ক ইথারে ক্লোরোবেনজিন ও মিথাইল ক্লোরাইডের ধাতব সোডিয়ামের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়? টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার নাম কি? উর্সফিটিক বিক্রিয়া। উর্সফিটিক বিক্রিয়া, উর্সফিটিক বিক্রিয়া আমরা আরো সামনে পড়বো। দেখছো কোন জায়গা থেকে প্রশ্ন করছে? এটা বেসিক জিনিস, এখান থেকেও বোঝা যায় যে উর্সফিটিক বিক্রিয়া। তুমি যদি উর্সফিটিক বিক্রিয়া পড়ো তো ওইখান থেকেও এটা পারবা। ওকে, এখন দেখো, এটা কি? এটা একটু একটু আনকমন না? একটু জটিল মনে হয়েছে না? হ্যাঁ, এরকম জটিল মনে অনেকগুলো প্রশ্ন থাকবে, জটিল মনে হওয়ার মতো অনেকগুলো প্রশ্ন থাকবে, কিন্তু কোনো সমস্যা নাই। কারণ হচ্ছে তুমি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, দেখবা যে এগুলোর মধ্যে থেকেই কমন পড়ে গেছে। ওকে, এখন দেখো, পরীক্ষায় যদি এরকম দিত যে এই বিক্রিয়া না দিয়ে যদি বলতো যে শুষ্ক ইথারে ক্লোরোবেনজিন মিথাইল ক্লোরাইডের সাথে ধাতব সোডিয়ামের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়, তখন কি পারতা না? এটা যদি পড়ে যেতা তাহলে অবশ্যই পারতা। ওকে, এরপর দেখো, গুয়ানিনে পা পাই আণবিক অরবিটালে সঞ্চালনক্ষম পাই ইলেকট্রন বলতে পাই ইলেকট্রন। তাহলে গুয়ানিনে কি আছে? গুয়ানিনে পাই ইলেকট্রন সংখ্যা কতটি? গুয়ানিনের ক্ষেত্রে পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে পাই বন্ধন আছে কতটি? দুইটি। তাহলে পাই ইলেকট্রন সংখ্যা কত? পাই ইলেকট্রন সংখ্যা বের করতে হবে, পাই ইলেকট্রন সংখ্যা বের করতে হবে। কিভাবে বের করবা? ওই যে ফোর এন প্লাস, এই যে দেখো, 4n+2 এই সূত্র দ্বারা পাই ইলেকট্রন। তাহলে কি 4 আছে, এখন এন কি? এনটা হচ্ছে পাই বন্ধন। মনে গুয়ানিনে ওই যে উপরে যদি এই ছকটা পড়ো গুয়ানিনের, এই যে গুয়ানিন কই? গুয়ানিন এখানে দিয়ে দেয় নাই, কিন্তু এই যে এগুলোর মতোই। ওকে, সমস্যা নাই। দেখো, গুয়ানিনে হচ্ছে পাই বন্ধন কয়টা? পাই বন্ধন হচ্ছে দুইটা গুয়ানিনে। মনে রাখবা, গুয়ানিনে পাই বন্ধন হচ্ছে কয়টা? দুইটা। এবং তাহলে কি পাই ইলেকট্রন কত হবে? 4n, এর জায়গায় হবে কত? 2। এই যে 4 × 2, আর এই সূত্রের +2, তাহলে কত হয়? 10টি। তাহলে গুয়ানিনে পাই ইলেকট্রনের সংখ্যা কতটি? 10টি। ওকে, আর এটা দিচ্ছে পরীক্ষায়, এত বড় জিনিস দিবে না, এগুলো দরকার নেই। ওকে, নিম্নের কোন যৌগটি অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে না? অ্যারোমেটিক ধর্ম প্রদর্শন করে না কোনটা? এই যে B নাম্বার আর হচ্ছে D নাম্বার। কেন? একটা হচ্ছে কি সাইক্লোপ্রোপিন, একটা হচ্ছে কি সাইক্লোপ্রোপিন। এখানে কি সাইক্লোপ্রোপিনে কি নেই? 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন নেই। 4n+2 সংখ্যক কি নেই? পাই ইলেকট্রন নেই। ওকে, তাহলে কি এই বেনজিন এইটা? ভাইয়া C নাম্বারটা বুঝাই দেন, সি নাম্বার কি? সি নাম্বারে একটু আগে পড়াইলাম না? এই সি নাম্বারটা একটু আগে পড়াইলাম না? সাইক্লোপ্রোপানাইল, সাইক্লোপ্রোপানাইল একটু আগে পড়াইলাম না? তোমাদের বললাম না যে এইখানে যেগুলো আছে এগুলো পড়বা, এগুলো পড়লেই পরীক্ষা সব কমন পড়ে যাবে। সাইকো সাইক্লোপ্রোপানাইল, এখানে কি আছে দেখো তো। এখানে হচ্ছে কি, এই যে একটা বন্ধন, এই যে এখানে একটা বন্ধন, তাহলে কি দুইটা পাই বন্ধন আছে, দুইটা পাই বন্ধন আছে। এটাকে যদি 4n+2 সংখ্যক এই সূত্র দ্বারা ভাঙাও, দেখো তো কি উৎপন্ন হয়।
4n, তার মানে কত? আহ দু দু -2 -1। আচ্ছা আমি একটু দেখি। 4n+2 = 2। তাহলে এইখানে দুইটা তো দুই পাশে জিরো, তাহলে এটা তো এন এর মান জিরো হয়। এন এর মান জিরো হয় না, হাফ হয় কিভাবে? দেখো এখানে টু আছে, এই টুটা যদি এই পাশে নেই তাহলে -2। তাহলে 2 থেকে 2 বাদ গেলে কত হয়? জিরো। 2 থেকে 2 বাদ গেলে হয় জিরো। জিরোর সাথে 4 ভাগ করলে জিরো হয়। ওকে, এটা দেখো, এটাও জিরো আছে না, এটা তো আর ভগ্নাংশ হয় নাই, এটাও তোমার কি হবে? অ্যারোমেটিক যৌগ হবে। ওকে, এরপর দেখো গ্যামাক্সিন। গ্যামাক্সিনের সংকেত কি? গ্যামাক্সিনের সংকেত হচ্ছে বেনজিন হেক্সা ক্লোরাইড। দেখো বলছিলাম না গ্যামাক্সিনের সংকেত পরীক্ষায় আসে, দেখো কতবার আসে, আরো আসে। ওকে ভাইয়া, প্লাসের জন্য একটা বন্ধন, হ্যাঁ। এইখানে দেখো তোমার লন পেয়ার আছে, লন পেয়ারের জন্য একটা বন্ধন দেখো। হ্যাঁ, প্লাসের জন্য হচ্ছে একটা বন্ধন থাকবে, তারপর হচ্ছে এই যে লন পেয়ারের জন্য কি দ্বিবন্ধন বোঝায়। ওকে। ওকে ওকে, দেখো গ্যামাক্সিন, গ্যামাক্সিন কি? বেনজিন হেক্সা ক্লোরাইড। এই যে বেনজিন হেক্সা ক্লোরাইড হচ্ছে কি গ্যামাক্সিনের সংকেত। এগুলো পড়ে নিবা, এগুলো পড়ে নিবা। ওকে। আচ্ছা, আমাদের এই টপিক কি বোঝা গেছে? মানে একদম জটিল করে পড়ার দরকার নাই, তুমি সহজভাবে পড়বা। একটু বলো যে বোঝা গেছে জিনিসটা। ওকে, এরপরে দেখো বেনজিনের বহু প্রতিস্থাপক কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা মেটা নির্দেশক। এই এটা কি আমরা পড়ছি? অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক। হ্যাঁ, উপরে তুললাম। কোথায় উপরে কোথায়? বেনজিনে। হ্যাঁ, বেনজিনে আসলাম। এখন দাগাইতে পারে নাই। ও, দাগাইতে পারো নাই, সমস্যা নাই, এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, এই এখন ক্লাস শেষেই আমি আপলোড করে দিব, সমস্যা নাই। ওকে, এরপর দেখো বেনজিনের বহু প্রতিস্থাপক দেখো, কোনটা অর্থপ্যারা নির্দেশক, কোনটা হচ্ছে কি মেটা নির্দেশক। মনে রাখবা, সর্বদা মনে রাখবা, কি মনে রাখবা? যাদের মাঝে একক বন্ধন আছে তারা হচ্ছে কি অর্থপ্যারা নির্দেশক, যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তারা হচ্ছে কি মেটা নির্দেশক। এইখানে দেখো, এইখানে যতগুলো জিনিস আছে সবগুলোই কি মেটা নির্দেশক, সবগুলো হচ্ছে কি মেটা নির্দেশক। আর একটা জিনিস মনে রাখবা, এই অর্থপ্যারা হচ্ছে কি, অর্থপ্যারা হচ্ছে বেশিরভাগ প্লাস চার্জ যুক্ত, প্লাস চার্জ। আর মেটা নির্দেশক কি মাইনাস চার্জ যুক্ত। এবং 2 নম্বর শর্ত কি, অর্থপ্যারা হচ্ছে কি একক বন্ধন, অর্থপ্যারা কি একক বন্ধন, আর মেটা নির্দেশক কারা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন। দেখো নাইট্রোমূলক এটাও কি দ্বিবন্ধন যুক্ত, সালফোনিক অ্যাসিড মূলক এটাও দ্বিবন্ধন মূলক। এরপর হচ্ছে ছায়ানমূলক, এটা হচ্ছে ত্রিবন্ধন। ছায়ানমূলকের বন্ধনটা কিরকম হয়? এই যে এরকম ত্রিবন্ধন, এটা হচ্ছে ছায়ানমূলক। এরপর হচ্ছে কি কার্বক্সিমূলক, 3 বন্ধন, জি। এরপর হচ্ছে কি কার্বক্সিমূলক দ্বিবন্ধন, অ্যালডিহাইড মূলক দ্বিবন্ধন, কিটোন মূলক দ্বিবন্ধন, তারপর কি অ্যানিলিনিয়াম আয়ন মূলক দ্বিবন্ধন, তারপর হচ্ছে কি অ্যামাইডো মূলক, এটাও কি দ্বিবন্ধন। আর এইগুলো দেখো, এই যে মিথেন একক বন্ধন, NH2 একক বন্ধন, OR একক বন্ধন, এই যে এক্স দ্বারা কি বোঝায় হ্যালোজেন, এটা এগুলো কি একক বন্ধন। আরেক ভাবে মনে রাখতে পারো, এগুলো হচ্ছে শর্টকাট। এখন তুমি যদি বিস্তারিত মনে রাখো, দেখো হ্যালোজেন থাকলে হচ্ছে কি অর্থপ্যারা, হ্যালোজেন হাইড্রোক্সিল মূলক, তারপর কি অ্যালকোক্সি মূলক, অ্যামিনো মূলক, এটা হচ্ছে কি অ্যামিনো সংকেত। মেইন কথা হচ্ছে এখান থেকে কি কি পড়বে আসলে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে OH, NH2, তারপর হচ্ছে এই যে এইটা, এই দুইটা, আর হচ্ছে এইটা। আর এইখান থেকে প্যাচ লাগবে কোনটা জানো? এইটা দিয়ে দেবো, এইটা, এইটা
আর হচ্ছে NH2, এই দুটার মধ্যে হচ্ছে প্যাচ লাগবে। এই দুটা কনফিউশন পড়ে যাবা, এই দুটা মাথায় রাখো। অ্যালকোক্সি মূলক আরেকটু বলে নিন। অ্যালকোক্সি মূলক কি বলবো, এই যে অ্যালকোক্সি মূলক ও আর, ও আর দ্বারা কি বোঝায়? অ্যালকোক্সি। এখন এই আর দ্বারা কি, আর দ্বারা কি বোঝায়? আর দ্বারা বোঝায় হচ্ছে CH3, CH3। তাহলে কি ও আর, আর এর পরিবর্তে এখানে কি বসাইছে? CH3, ও CH3। ওকে। তাহলে কোনটা অর্থোপেরা নির্দেশক এটা আমরা বুঝলাম। এখানে আরো কিছু ট্রিক্স আছে। কি ট্রিক্স দেখো? CONS কি? CONS, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, মনে রাখবা। এই চারটা, এই চারটির মধ্যে যে কোনো দুটি যদি একসাথে থাকে, যে কোনো দুটি, এই চারটির মধ্যে যে কোনো দুটি, এটা তোমার যে কোনো যৌগ হোক, যে কোনো যৌগ, সমস্যা নাই। এই চারটির মধ্যে যদি যে কোনো দুটি একসাথে থাকে তাহলে সেটা হবে কি? মেটা নির্দেশক। সেটা কি হবে? সেটা হবে মেটা নির্দেশক। আর এই চারটির মধ্যে যে কোনো দুটি যদি একসাথে না থাকে, অর্থাৎ এই চারটির মধ্যে যে কোনো একটা একবারই আছে, একবারে বেশি নাই, তার মানে ওইটা হচ্ছে কি? মেটা নির্দেশক। ওকে, বুঝতে পারছো জিনিসটা? এইখান থেকে প্রশ্ন কি আসে দেখো, কোনটা মেটা নির্দেশক, কোনটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, এগুলোই আসে দেখো। নিচের কোনটি বেনজিন চক্রে প্রতিস্থাপন বিক্রিয়ায় মেটা নির্দেশক? কি বলছে? মেটা নির্দেশক। দেখো, মেটা নির্দেশক কোনটা? NO2। কেন NO2? দেখো, প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে কি দ্বিবন্ধন। এখন তুমি ভাই বলতে পারো দ্বিবন্ধন বুঝবো কিভাবে? দ্বিবন্ধন তুমি যদি পড়াশোনা না করো তাহলে হয়তো বুঝবা না। এই জন্য হচ্ছে কি তুমি মনে রাখবা কি, এইটা কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন আর কি সালফার। কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, এই চারটার মধ্যে যে কোনো দুটো একসাথে থাকলে সেটা হবে কি? মেটা নির্দেশক। দেখো এখানে কি, এখানে কি এই নাইট্রোজেন আর অক্সিজেন দুইটাই আছে, এই চারটার ভিতরে দুটো আছে, দুটো একসাথে আছে, তার মানে কি এটা হচ্ছে মেটা নির্দেশক। আর বাদ বাকির ক্ষেত্রে দেখো, ওই চারটির মধ্যে সবগুলোতে কি আছে? একটা করে আছে, তার মানে কি সবগুলো হচ্ছে কি, বাকিগুলো হচ্ছে অর্থবেড়া নির্দেশক, আর এটা হচ্ছে কি মেটা নির্দেশক। এইভাবে এই সবগুলোই কি একই জিনিস, একই। দেখো অর্থবেড়া নির্দেশক, এই যে কোনটি বলয় সক্রিয়কারী। এখন বলয় সক্রিয়কারী কোনটা হবে? বলয় সক্রিয়কারী হচ্ছে কি CH3, বলয় সক্রিয়কারী কি? CH3। এখন এখান থেকে আরেকটু পড়বা, সেটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশকগুলো কি হয়? অর্থপ্যারা নির্দেশকগুলো হয় হচ্ছে বলয় সক্রিয়কারী। মনে রাখবা, অর্থপ্যারা নির্দেশকগুলো কি হয়? বলয় সক্রিয়কারী। ওকে। তাহলে এখান থেকে যতগুলো প্রশ্ন আছে তোমার কাজ হচ্ছে যে এই প্রশ্নগুলো সলভ করা, তাহলে এখান থেকে পারবা। আর টোলোইন, এটা কি আমাদের সিলেবাস ছিল? একটু বলো তো, আমার মনে হয় তো সিলেবাসে ছিল না টোলোইনটা। কারো জানা থাকলে বলো। কারো জানা থাকলে বলো। আমাদের ক্লাস অর্ধেক শেষ, অর্ধেক শেষ, যে কোনো সময় ক্লাসটা অফ হয়ে যেতে পারে। তারপরে আবার আমি 2 মিনিট পর লিঙ্ক দিব, সেই লিঙ্কে ঢুকবা। আমি পড়ছিলাম ছিল মনে হয়, আমার তো মনে হয় ছিল না টোলোইনটা। ছিল না, এটা এটা থাক। ভাইয়া আছে, আছে মনে হয়।